আসসালামু আলাইকুম দর্শক, আজকে আড্ডা দিচ্ছি ইভান মল্লিকের সঙ্গে। কেন ইভান মল্লিকের সঙ্গে আজকে আড্ডা দিচ্ছি সেটার কারণ হচ্ছে ইভান মল্লিক লাভ 96 নামে একটি সিনেমা নির্মাণ করেছেন। সেটি পুরোটাই ডেডিকেটেড টু সালমান শাহ। সালমান শাহের সময়কার ঘটনা, এবং সালমান শাহর ঘটনায় যা মারা গেছে অনেক ভক্ত, সেই সমস্ত অনেক কিছু উঠে এসেছে এই সিনেমায়। এই সিনেমার নির্মাণ, এই সিনেমার কলা কুশলী এবং এই সিনেমার আনুষঙ্গিক আরো অনেক কিছু নিয়ে ইভান মল্লিকের সঙ্গে আজকে আড্ডা হবে। ইভান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমি যতটুকু শুনেছি আপনি সোহানুর রহমান সোহান আপনার আত্মীয়, এবং আপনার সিনেমার আশাটা এবং সোহানুর রহমান সোহানের সঙ্গে আপনার সম্পর্কটা, এটা যদি একটু সংক্ষিপ্তভাবে বলতেন। আসলে সোহানুর রহমান সোহান আমার আত্মীয়, মানে আমার নানা হয় সম্পর্কে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এমন না যে ওনার হাত ধরে আমি চলচ্চিত্রে এসেছি বা এরকম কিছু না। চলচ্চিত্রে আসাটা আমার স্বপ্ন থেকে, আমার ভালোবাসা থেকে। কিন্তু যখন সম্পর্কের খাতিরে আমরা হয়তো পরিচিত হয়েছি, একসাথে আছিলাম, একসাথে কাজ করেছি, বা ওনার কোনো অ্যাসিস্ট্যান্সই আমি কখনো করিনি, কিন্তু আছে না যে দিক নির্দেশনা, কোন কাজটা করলে ভালো, কিভাবে চলচ্চিত্র বানালে ভালো, বা বিশেষ পরামর্শ দেয়া যে ফিউচারের জন্য কি করলে ভালো, হ্যাঁ, কোন কোন দিকগুলো স্মরণ করতে হবে, কোন কোন দিকগুলো খেয়াল রাখতে হবে, এরকম আর কি সবসময়। মানে শিক্ষক হিসেবে আপনি তাকে পাশে পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, যে সেটাই। আর আমি যদি বলি যে আমার অল টাইম শিক্ষক, মানে এখন পর্যন্ত যার কাছ থেকে আমি শিক্ষা পেয়ে যাচ্ছি, প্রত্যেকটা পদে পদে আমার পদচারণা, প্রত্যেকটা দিক নির্দেশনা যার কাছ থেকে পাই, সেটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় শাহীন সুমন ভাই। আমার ভালো মন্দ যে কোনো কিছু, কোনটা করা উচিত, কোনটা অ্যাভয়েড করা উচিত, এমনকি মানে যে কোনো বিষয় আর কি, মানে আমার দিক নির্দেশনা যদি বলি যে এই মুহূর্তে আমার চলচ্চিত্রের অভিভাবক জনাব শাহীন সুমন ভাই। গ্রেট ম্যান, হি ইজ এ গ্রেট ম্যান। ইভান ভাই, আপনি এই যে সিনেমাটা করেছেন লাভ 96, আমি শুরুতেই জানতে চাইবো এই সিনেমার নামটা কেন লাভ 96? আচ্ছা, আমি যদি বলি যে 96 এর কারণে, 96 একটা সময় ছিল যে কারণে হয়তো বা আজকে আমি চলচ্চিত্রে এসেছি। 96 এর কোনো এক শুক্রবারে একটা ক্লাস 3-তে পড়া ছেলে আমি, বিটিভির একটা খবর, একটা সংবাদ যখন আমার জীবনটা মানে এলোমেলো করে দিয়েছিল বলতে গেলে। সত্যি ওই 96 আমি ক্লাস 3-র একটা ছেলে, সেই 96 থেকে আজ অব্দি মানে আমার হৃদয়ে অনেকগুলো স্বপ্ন, অনেকগুলো ব্যথা, অনেকগুলো কষ্ট, অনেক মানে কি বলবো আর কি, যে ওই 96টা আমি 2026-এ অবস্থান করতেছি, কিন্তু আমার এখনো আমার আমার জীবনটা পড়ে আছে, মানে কোন একটা জায়গায় আটকে আছে এরকম আর কি, সেটা 96। আমি জানতে চাইছিলাম যে সিনেমার নামকরণটা কেন হলো 96, লাভ 96? 96 এই জন্য যে ওই 96 এর ভালোবাসা। আর বিষয় হচ্ছে যে আমার শৈশবের যে বিষয়গুলো ছিল, সাদা কালো টেলিভিশনে, আমাদের বাসায় টেলিভিশন উঠোন ভরা লোক আসতো, পাশাপাশি হচ্ছে নির্দিষ্ট সময়ে সবাই মিলে টাকা তুলে, চাঁদা তুলে, ভিসিআর ভাড়া করে নিয়ে এসে রাত ব্যাপী সিনেমা দেখা হইতো। তারপরে হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশের কিংবদন্তি চলচ্চিত্র নায়ক, অভিনেতা, মহানায়ক বলি আমরা যারা ভক্ত, আমাদের প্রিয় নায়ক সালমান শাহ, তিনি 96-এ আমাদের ছেড়ে চলে গেছেন। আর তো সালমান শাহকে যখন হত্যা করা হয়, এই সালমান শাহকে হত্যার পরে অনেকগুলো যারা ভক্ত, যারা তার মানে আমরা তো ক্ষুদ্র ভক্ত, সেই সময় এমন এমন কিছু ক্রেজি ফ্যান ছিল যারা জীবন দিয়ে দিয়েছে। মানে এটা আসলে পৃথিবীর ইতিহাসে এমন বিরল। দেখেন এই ভালোবাসা, এমন একটা ভালোবাসা যে স্বামী স্ত্রীর ভালোবাসা, প্রেমিক প্রেমিকার ভালোবাসা থাকে, আবার মনে করেন যে ভাইয়ের প্রতি বোনের ভালোবাসা থাকে, কিন্তু পৃথিবীতে এরকম কোন দৃষ্টান্ত আছে কিনা যে একজন চলচ্চিত্রের সুপারস্টারকে ভালোবেসে জীবন দিয়ে দেওয়ার মতো ঘটনা। এই ভালোবাসার কোনো আসলে মানে এটা বিরল একটা বিষয়। ওই জায়গা থেকে সিনেমার নামটা লাভ 96। হ্যাঁ,
যে 96 একটি ভালোবাসা চিত্র। আপনার প্রথম সিনেমা তো মুনাফেক। জি। আপনি শুরু থেকেই সালমান শাহের ভক্ত, সালমান শাহকে নিয়ে আপনি চলচ্চিত্রের স্বপ্ন আপনার গড়ে উঠেছে ভেতরে। তো প্রথম সিনেমার ভেতরে সালমান শাহের কোনো কিছু কি ছিল? আহ, সালমান শাহর কোনো কিছু ছিল বলতে যেমন সংলাপ কিছু পাবেন, যেমন গল্পটাই আলাদা, মুনাফিকের গল্প আলাদা, তবুও যেমন আমার গল্পের একটা বিষয় ছিল যে আমার গল্পে দুজন ডিটেকটিভ ছিল, ডিটেকটিভ ক্যারেক্টার, যেমন হিরো ডিটেকটিভ ছিল সাইফ খান এবং তার সহকারী ছিল সাবরিনা সুলতানা কেয়া। তো দেখা গেল যে এই কেয়া আপু ডিটেকটিভ থাকলেও তার ভিতরে সবসময় বাংলা সিনেমা নিয়ে তিনি কথা বলতেন, মানে যে কোনো বিষয়ে গেলে, যেমন একটা মার্ডার হচ্ছে, স্যার আমার দেখে মনে হচ্ছে এটা বাংলা সিনেমা কিয়ামত থেকে কিয়ামতের মতো। তো এই এই গল্পের ভিতরেও মাঝে মাঝে মানে সালমান শাহর বিভিন্ন সিনেমার ডায়লগ, ও স্যার এই কথাটা সালমান শাহ শাবনূরকে বলেছিল অমুক ছবিতে, ঘটনাটা দেখতেছে এরকম, এরকম ছিল বিষয়গুলা। রাইট। আপনি সিনেমা যেহেতু নির্মাণ করেন, সিনেমা তো আপনি দেখেন, তো বাংলাদেশে আপনার সিনেমাই কি প্রথম সিনেমা যে সিনেমা সালমান শাহকে ডেডিকেট করে এককভাবে নির্মিত কোনো সিনেমা? আমি আমার জানি না কেউ এটা তৈরি করেছে কিনা এর আগে, আমি জানি না। তো আমি বেসিক্যালি হচ্ছে যেমন এটা আমার অনেক স্বপ্নের একটা ছবি, যে সালমান শাহর একজন উন্মাদ ভক্ত, একজন ভক্ত কতটা ক্রেজি হলে কত কিছু করতে পারে, একজন সুপারস্টারের জন্য কতটা ত্যাগ স্বীকার করতে পারে, কতটা স্যাক্রিফাইস করতে পারে, কতটা যে শর্ত পালন এরকম আছে আমার ছবিতে, যে শুধু সালমান শাহ ছবি দেখতে যাবে বা সালমান শাহর সাথে তাকে দেখা করাবে, এই জন্য অনেকগুলো শর্ত এঁটে দেওয়া হয়, যে শর্তের পুঙ্খানুপুঙ্খানুভাবে কঠিন শর্ত পালন করা করে আমার কেন্দ্রীয় চরিত্র যারা আছে। তো মানে বিষয়টি কি এরকম আমার যে নায়িকা শর্ত দিয়ে দেয়, তুমি সালমানের সিনেমা যদি আমাকে দেখতে নিয়ে যাও তাহলে আমি তোমার প্রস্তাব ভেবে দেখবো, এই টাইপের কিছু একটা? গল্প আসলে রিভিল করতে চাই না, তবু না, যেমন এরকম আছে বিষয়টা, নায়িকার স্বপ্ন থাকে এক এক নজর একটা বারের জন্য সালমান শাহকে সে নিজ চোখে দেখবে, দেখতে চাই। এটা দেখতে চায়। তো এই বিভিন্ন বার বিভিন্ন ভাবে সুযোগ থাকা সত্ত্বেও তার দেখা হয় না। তো শেষ পর্যন্ত তাকে যেমন শর্ত দেয়া হয় যে সেই সময় ম্যাট্রিক পরীক্ষা ছিল, চেয়ারম্যান তাকে কথা দেয় যে ঠিক আছে আমি নিজে তোমাকে নিয়ে গিয়ে সালমান শাহর সাথে দেখা করে নিয়ে আসবো, কিন্তু তার আগে একটা শর্ত হচ্ছে যে তোমাকে ম্যাট্রিক পাস করতে হবে অবশ্যই। আর এদিক দিয়ে চেয়ারম্যানের ছেলে, সে খুবই গর্ধব টাইপের ছেলে থাকে, খুব বোকাশোকা থাকে। তো সেটাও নায়িকাকে চেয়ারম্যানই দায়িত্ব দেয় যে তুমি পাস করবে করবে, আমার এই যে ছেলে তিনবার ফেল করছে, থার্ড এরও পাস ডিভিশন করেন? না হোক, থার্ড ডিভিশন না হোক অন্তত বিশেষ বিবেচনা তাকে পাস করাতে হবে, এরকম আর কি। সেই সময় কিন্তু বিশেষ বিবেচনায় পাস করতো, এরকম পাস ছিল, টিটিপি, টাইগার টিনটা পাস। এরকম ছিল। তো ফাইনালি এরকম থাকে যে চেয়ারম্যানের যে একবারে হাবাগোবা ছেলেটা, এই ছেলেটা আমার মানে সিনেমার যে নায়িকা থাকে তাকে পাওয়ার জন্য সর্বোপরি সব ধরনের চেষ্টা করে। তো ফাইনালি সে আপনি বুঝতে পারে যে আপনি রায়হান রাফির নায়িকাকে, পোড়ামন 2 সিনেমাটা দেখছেন? হ্যাঁ দেখেছি। সেখানে সালমান শাহকে ট্রিবিউট করে রায়হান রাফি কিছু কাজ করেছে, সেই কাজটা আপনার কাছে কেমন লেগেছে? ভালো লেগেছে, অবশ্যই ভালো লেগেছে। তার আপনার জন্য একটা গান আপনার ছিল। হ্যাঁ, একটা গান ছিল। আপনার সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট আছে সালমান শাহকে, সালমান শাহ মারা যাওয়ার পরে বাংলাদেশে 5 জন সুইসাইড করেছে, এরকম একটা খবর আপনার সোশ্যাল হ্যান্ডেলে আছে। তো সেই খবরে একটা মেয়ের ছবিও আছে সেখানে। তো সেই জোনাকি, মেয়েটা কি জোনাকি। জোনাকি, সেই জোনাকিও কি ওই সময় ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছিল? হ্যাঁ, এখানে হচ্ছে যে জোনাকি পরীক্ষা দিচ্ছিল, তারপর হচ্ছে একজন হিন্দু মেয়ে ছিল, সে মানে আমি বলতে চাইছি যে জোনাকির সঙ্গে আপনার সিনেমার নায়িকার কোনো মিল আছে কিনা? আসলে বলতে গেলে কি গল্পটা কাল্পনিক, কারণ হচ্ছে পত্র পত্রিকা থেকে একটা পুরো জীবনী খুঁজে পাওয়া যায় না। তো বিভিন্ন পত্র পত্রিকা থেকে আহ, মানে ধারণা নিয়ে আর কি, গল্পটা সম্পূর্ণ কাল্পনিক। হ্যাঁ, ধারণা নিয়ে, তো কাল্পনিকতার মধ্য দিয়ে যে কতটা ক্রেজি হতে পারে এরকম, হয়তো ওই
পত্রপত্রিকা থেকে সামান্য আহ, একটু কঙ্কাল সার বা মনে করেন যে কিছু একটু Yes. নিয়ে এটাকে হ্যাঁ। ওদের ইয়া করা হয়েছে এটা। আপনার চলচ্চিত্রের দুটো নায়ক নায়িকা দুজনই নতুন, একেবারেই নতুন, আগে পূর্ব হ্যাঁ, অভিজ্ঞতা নেই কাজ করবার। হ্যাঁ। তো একেবারেই নতুন নিয়ে কাজ করার কারণ কি? প্রথমত হচ্ছে যে চলচ্চিত্রে আমাদের এমনিতেও নতুনদের দরকার আছে। আর শুরু থেকে দেখেন যে আহ, যারা এখন কাজ করে, যেমন আমার মনে হয়, যেমন ধরেন একটা মেয়েকে আমি এমন একজন মেয়েকে দিতে চাই যাকে মানুষ সেই জোনাকি নামেই চিনুক, একজন সালমান শাহর ভক্ত হিসেবেই তাকে চিনুক। হ্যাঁ, যে মেয়েটা অলরেডি টিকটকে নাচতেছে, টিকটকে, হ্যাঁ, আহ, সে নাচতেছে, রিলসে নাচতেছে, তারপর সে অলরেডি একাধিক নাটক করেছে, কমেডি করেছে, মিউজিক ভিডিওতে নাচতেছে, পরিচিত, খুব সহজে জানতে পারবে। কিন্তু আমার কথা যে এই আমার গল্পের যে নায়িকা, সে প্রথম তাকে মানুষ সালমান শাহর ভক্ত হিসেবেই দেখুক, এরকম চাওয়া পাওয়া ছিল। তো আমি মানে প্রথম যারা, ছবিতেই তার ফ্যান হয়ে যাবে সালমান শাহর অগণিত ফ্যানরা। হ্যাঁ মানে সেটাই, মানে একটা মানে এই চরিত্রটাকে যারা সালমান শাহর ফ্যান তারা নিজেদের মানে নিজেদের মনে করে দেখবে। মানে এমন না যে গর্জিয়াস লুক, অনেক বিউটি, সুন্দর, এরকম না। আমি চাইছি একটা চরিত্র, সেই দুলি চরিত্র, সেই জোনাকি চরিত্র, এরকম একটা হ্যাঁ, মেয়ে। আপনার সিনেমার যে নায়িকার দেখলাম তাকে দেখে আমার তাই মনে হয়েছে যে আপনি হয়তো খুব সুন্দরী কাউকে না খুঁজে একটা ক্যারেক্টার খোঁজার চেষ্টা করেছেন। হ্যাঁ, এটাই এটাই, মানে এখানে নায়িকা বললে মানে যেইভাবে আপনাদের প্রফেশনালি যেটা বুঝি আমরা, নায়িকা মানে হচ্ছে গুড লুক, নায়িকা মানে অনেক সুন্দরী হইতে হবে, স্মার্ট হইতে হবে। এমনকি আপনি খেয়াল করবেন যে ব্রু প্লাগ যে করে নায়িকারা, আমার এই গল্পে কিন্তু নায়িকাকে ব্রু প্লাগ করতে দেই নাই। তারপর গর্জিয়াস মেকআপ না, সাধারণ, কারণ সে একটা গ্রামের বিধবা মায়ের মেয়ে, তার মা একজন মানে মাঝির বউ, তার মা। তো সেই রকম যেমন থাকে আর কি, একটা দরিদ্র পরিবার, একেবারে সেই দরিদ্র পরিবার। চরিত্রটাই পোর্ট্রে করে। এটা আমরা দেখতাম আগে যখন এটা রাইসুল ইসলাম আসাদ বা ববিতা, সুবর্ণ হ্যাঁ, মুস্তফা, ওনারা যখন অভিনয় করতেন তখন দেখতাম যে গ্রামের মেয়েদের যেভাবে আছে ওইভাবেই স্ক্রিনে তুলে ধরে। বাট অপু বিশ্বাস, বুবলি, পূর্ণিমা যখন আসা শুরু করলো, ইভেন শাবনূরকেও দেখছি যে অনেক গর্জিয়াস গেট আপ দিয়ে গ্রামের মেয়ের চরিত্র করছে। হুম, হুম, সেটাই। তো আমি ফাইনালি আমার জীবনের ফেলে আসা দিনগুলো, দেখে আসা দিনগুলো, মোবাইল বিহীন সেই সময়টা, তারপরে এই যে ভিসিআর, তারপর অডিও ক্যাসেট প্লেয়ার, হারিকেনে বসে বসে লেখাপড়া করা, হারিকেনের বাতি দিয়ে, বিদ্যুৎবিহীন জীবন যেটা ছিল, তারপরে মনে করুন অনুরোধের আসরে রেডিওর গান শোনা, লিখে পাঠানো যে আপনি আমাদের বলতে প্রিয়। গেলে পুরো দর্শককে আপনি 30 বছর আগে নিয়ে যাচ্ছেন। অর্থাৎ জি, এটা একটা ছবি, আহ, আমি সময়টার ছবি, যে সময়টা আপনি আমি তুলে ধরছেন বরাবর পিরিয়ডিক্যাল বলেছি ফিল্ম। এরা, হ্যাঁ, আমি বরাবরই বলতেছি এটা, যেমন বিশেষ করে যে এই প্রজন্মের অনেকের কাছে তার বাবা মা হয়তো গল্প শোনায় 90 দশকের, যে 90 দশকটা এরকম ছিল, এরকম ছিল, সেই সময় আমাদের এমন ছিল। তো আমি হয়তো 100% পেরেছি কিনা জানি না, সর্বোচ্চ চেষ্টা করেছি যে এটা একটা ভিজুয়াল ডায়েরির মতো আর কি, যে বাবা মা যদি তাদের সময়টা বাচ্চাদেরকে বুঝাইতে চায়, বলবে যে তোমরা লাভ 96 দেখো, সেই সময় আমরা মানে আপনার এরকম ছিলাম। আপনার পুরো সিনেমার মধ্যে কোথাও অ্যান্ড্রয়েড টিভি, অ্যান্ড্রয়েড ইভেন না 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 ফোন, না, আমি এগুলো একবারে কোথাও। সাদা কালো অরিজিনাল ন্যাশনাল টিভি সেই সময়ের, হ্যাঁ, সেটা দেখিয়েছি, ন্যাশনাল টিভি, এবং সাদা কালো টিভি আচ্ছা, একটা ব্যাটারি পিরিয়ডিক্যাল দিয়ে চলছে। সিনেমা, একটা পিরিয়ডিক্যাল সিনেমা বানাইতে এই সময়ে একটা বাজেটেরও বিষয় আছে। আপনার সিনেমার বাজেট কত ছিল? আসলে বাজেট, আমি এক্সাক্ট যদি বলতে চাই বাজেট শব্দটা, যে আমি শুধু বলবো যে আমার গল্পে যা প্রয়োজন আমি ছাড় দেইনি, আমার যখন যেটা যা লাগছে তাই নিছি, যে কোথাও আমি কার্পণ্য করেছি যে থাক এটা এখানে এইভাবে চালিয়ে দেই, তা না। আমার যেমন আপ- সাইকেল, হিরো সাইকেল আপনার লাগলে হিরো সিনেমার লাগছে। নির্মাণ ব্যয় কত হয়েছে? আমি নির্দিষ্ট এটা বলতে যাচ্ছি না, কারণ একটা তবে ধারণা দেন। এতটুকু বলবো, ধারণা 1 কোটিরও কম, 1 কোটির অনেক কম, অর্ধ কোটির কিছু বেশি, 50 থেকে এরকম। 60 লাখ টাকার ভিতরে আপনার সিনেমাটা হ্যাঁ, শেষ করেছেন। এরকম ছিল। জি, এরকম। আপনি কি আশা করছেন যে আপনার সিনেমাটা বাংলাদেশের যে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স আছে তারা আপনার সিনেমাটা প্রদর্শন করবে?
আমি তো আশা তাদের করছি, সঙ্গে কি আপনার কোনো আশাবাদী, কারণ বৈঠক হয়েছে, কথা হয়েছে? হ্যাঁ, কথা হয়েছে। বিশেষ করে আমার যিনি ম্যানেজার আছে উনি সবার সাথে কথা বলতেছে। অলরেডি কিছু কিছু সিনেপ্লেক্স যেমন আপনার লায়ন্স, তারপর দিয়াবাড়ি, কে স্কিন, বগুড়ার মধুবন, এরকম কিছু আছে। শুধু স্টার কারণ ব্লকবাস্টার ইভান ভাই, যে কারণে এই কথাটা আমি বললাম সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশে এই মুহূর্তে সিনেমা দেখার পরিবেশ সিনেপ্লেক্স ছাড়া কোথাও নাই। না। সিঙ্গেল আর স্ক্রিনে সিনেমা দেখার পরিবেশ নাই। এক, দুই নম্বর বিষয় হচ্ছে গিয়ে 50-60 লাখ টাকায় যারা সিনেমা বানায় বা যে সিনেমাগুলো 50-60 লাখ টাকায় নির্মিত হয়েছে সেই সিনেমাগুলো সিনেমা সিনেপ্লেক্স ওয়ালারা নাক ছিটকায়, তারা সেই সিনেমাগুলো নিতে চায় না। তাদের একটা ধারণা আছে যে এই সিনেমার যেহেতু নির্মাণ ব্যয় কম, এই সিনেমাটা আমাদের ওরা মানটা ঠিক আচ্ছা, থেকে বানাইতে পারে নাই। আচ্ছা, বুঝতে পারি। আমি এখন একটা কথা বলি, যেমন আপনি এখন একটা কমার্শিয়াল ফাইট দেখাবেন, দুর্দান্ত, ভেঙে চুরে এসে 20 জন মিলে সে ফাইটে 2 লাখ 20 লাখ টাকা বাজেট হতে পারে। এখন আমি দেখাচ্ছি একটা গরুর গাড়ি, আমি দেখাচ্ছি একটি নদীর মধ্যে লোকে মাছ তুলতেছে, আমি দেখাচ্ছি কি বলা হচ্ছে একটা গ্রামের স্কুল, আমি দেখাচ্ছি সাদা কালো টিভি, আমার হয়তো পরিশ্রম হয়েছে বা ইয়া হয়েছে, কিন্তু আমি তাহলে এখানে বাজেটটা আমি কিভাবে, আমি আমি বলে দিলাম আপনাকে 5 কোটি টাকা দিয়ে ছবি বানিয়েছি, আমি আপনি মুখে কি বললে দরকার তো আমার হবে একটা না, 5 কোটির বাজেট স্ক্রিনে দেখতে হবে। হ্যাঁ, ওই যে আমি একটা রেডিওকে দেখাইছি, আমি একটা ভাঙ্গা রেডিও, একটা গ্রামের দোকান, একটা টি স্টল। হুম। তো এইখানে তো আমি বাজেট আহামরি দেখাইতে পারবো না বা মানুষ বুঝবে, দেখেন কিন্তু এখানে আমরা স্পেসিফিকলি বাজেট এই সময়ে একটা সিনেমাকে এই সময়ের দর্শকের কাছে উপস্থাপন করার জন্য এই সিনেমার এই সময়ের দর্শকরা যে ধরনের সিনেমা দেখতে চায় কয়েকটা জিনিস তারা স্পেশালি ফোকাস করে। একটা হচ্ছে সিনেমার স্ক্রিন কোয়ালিটি, একটা হচ্ছে সিনেমার সাউন্ড কোয়ালিটি, একটা হচ্ছে সিনেমার কালার কোয়ালিটি, আর একটা হচ্ছে সিনেমার লোকেশনস, আর একটা হচ্ছে সিনেমার কস্টিউম। এই ধরনের কিছু কিছু সাবজেক্ট আছে। তো আপনি যদি পোস্ট প্রোডাকশনে কাজ করেন একটা সিনেমাকে নিয়ে, একটা ওয়েল মেইনটেইনড, একটা ওয়েল মেক একটা সিনেমা হইতে হলে পোস্ট প্রোডাকশনেই আছে 20-25 লাখ টাকার ধকল। 20-25 লাখ টাকার একটা ধকল আছে। এটা আপনি যদি বড় বড় যে কটা সিনেমার নির্মাণ বাজেট যাই হোক, এটাকে নিয়ে সিনেমাকে শেষ করে আসে পোস্টে যে কাজগুলো আছে, তারপরে এটার সঙ্গে আরো আছে আপনার প্রমোশন এবং পোস্ট, এটা মিলিয়ে 50-60 লাখ টাকা একটা বিষয় আছে। প্রমোশনটা বাদ দিয়ে শুধু যদি পোস্টের কাজটা ধরি, সাউন্ড এবং ডাবিং, কালার গ্রেডিং, ভিএফএক্স, এই সমস্ত কিছু যদি ধরি, ওইখানেই 20-25 লাখ টাকার একটা ব্যাপার আছে। এই ব্যাপারগুলো আপনি কিভাবে মিনিমাইজ করছেন? আচ্ছা, এখন আমি বলি সাউন্ড, ডাবিং, ভিএফএক্স আর কি বলেন, কালার গ্রেডিং, এখানে 25 লক্ষ টাকা। আচ্ছা, 25 লক্ষ টাকা কিভাবে যায় আসলে? আপনি যদি একটা ভালো এডিটর হায়ার করেন এই সিনেমার জন্য 5 লাখ টাকা নিচে পারবেন না। আচ্ছা, তাহলে আমি ভালো এডিটর, মানে ভালো এডিটর আর মনে করেন খারাপ এডিটরের পার্থক্য কি? ভালো আমি এডিটর আমি বলি, আমি বলি আমি ডিরেক্টর, আমার কাজ হচ্ছে আমি প্রত্যেকটি শর্ট ডিভিশন আমি করেছি, শর্টের ফ্রেম আমি করেছি, আর আমার এডিটরের কাজ হচ্ছে আমি যা চাই সেটা আমাকে বুঝিয়ে দেয়। আমার এই ফ্রেমটার পরে এই ফ্রেম, এই ফ্রেমের পরে এই ফ্রেম। ধরেন এখন আমি আমাদের মগবাজারে বেশ কিছু কি বলা হচ্ছে এডিটিং প্যানেল আছে, যে প্যানেলগুলোতে ধরেন যে ফুল প্যাকেজ আপনার 6 থেকে 7 লাখ টাকার মধ্যে হয়ে যায়। হ্যাঁ, সেই প্যানেল থেকে একটা হিট সিনেমার নাম বলেন। না, আমি জানি না ভাই, আমি একজন ডিরেক্টর হিসেবে যেটা মনে করি, দাঁড়ান, আমার নিজেরই তো হিট সিনেমা নেই, আমি তো নতুন। এখন আমি শুধু বলতে চাই যে আমার একজন ডিরেক্টরের স্বপ্ন হচ্ছে প্রথমে একটা গল্পটাকে চিত্রায়ন করা, মনের মতো করে চিত্রায়ন করা। হয়তো অনেকে মনের মতো করে করতে পারে না, যা প্রয়োজন আমার একটা কুপি বাতি দরকার, আমার একটা হারিকেন দরকার, এইটাই। ধরেন এখন আপনি ইলেকট্রিক বাতি দেখাতে আপনি হেলিকপ্টার দেখাবেন, কিন্তু আমার এখানে নৌকা দেখানো দরকার, বুঝলেন? তো আমি যেমন মনে করেন যে আমার নৌকা দরকার, আমার এখানে হেলিকপ্টারের দরকার ছিল না। আর কালার গ্রেডিং, ওই যে প্রথমে আপনি বলছেন আপনি কি সিনেমা দেখেন কিনা, তো আমরা এই প্রজন্মে যারা মোবাইল আছে তারাও প্রত্যেকে বিশ্বের বড় বড় ভালো ভালো সিনেমাগুলো দেখে। সেই থেকে আমি যদি বলি যে বয়সের দিক থেকেও আমি বুড়ো হয়ে গেছি তা না, আমার ইমেজটা, আমার চাওয়া পাওয়াটা এই সময়ের সমসাময়িক। তো আমি ওই যে প্রথমেই বললেন যে আমি কিন্তু ওই রায়হান রাফি ভাইয়ের সিনেমা সবগুলোই দেখি, সাকিব ভাইয়ের ছবি দেখছি, আমি রইদও দেখি, হাওয়াও দেখি। তো রইদের কালার গ্রেডিং এর সেন্সটা আমার মাথায় আছে। তো যেই গল্পটা, তো একটা গ্রামের সুন্দর একটা নদীকে আমি দেখাচ্ছি, নদীর মধ্যে
ওই জেলেরা মাছ ধরতেছে ইয়ে দিয়ে, তো এইটার জন্য যেই কালারটা আমার দরকার, এখন আমি পুয়ার, আমি গরিব, তো আমি আমার সাধ্য মতো, আমার আমার বাজেট নেই, আমি যেহেতু গরিব মানুষ, আমি আমার চোখে দেখছি কতক্ষণ ভালো লাগে, তো হয়তোবা আমি 25 মানে লক্ষ টাকা দিয়ে পোস্ট প্রোডাকশন আপনি করাতে 50 পারিনি, লাখ টাকা 60 লাখ টাকায় যেটুকু আপনার সাধ্যে কুলাইছে আপনার সর্বোচ্চটা সাধ্যের আপনি ভিতরে করেছেন। আমি করেছি। তবে আমি আমার কথা যে বললেন না যে এই প্রজন্ম কেন দেখবে বা কেন দেখবে না, আমার কথা যে আমি আমার ছবিটা, আমি শুধু বলবো যে যদি আপনি 90 দশকের আহ ওই সময়ের আপনি কিডস হন, বা আপনি 90 দশকের কলেজ পড়ুয়া ছাত্র হন বা ইয়া হন, আমার আমার মনে হবে যে আপনার ছবিটা ভালো লাগবে, আমি বিশ্বাস করি কোন একটা আপনার সময় আপনাকে সিনেমায় ভালো নায়ক লাগবে। নায়িকা ছাড়া অন্যান্য শিল্পীদের ব্যাপারে একটু বলেন। অন্যান্য শিল্পী যেমন আমাদের শিবা সানু ভাই ছিল, শিবা সানু স্যার, তিনি একটা বিশেষ চরিত্রে অভিনয় করেছে। তারপর আমাদের রেবেকা রৌ বাপা, উনি ছিলেন। তারপর সীমান্ত খন্দকার ভাই ছিলেন, কমেডিয়ান ছিলেন। এবং আরেকটা বিশেষ চরিত্র, এটা আমি ইচ্ছে করে করেছি, সেটা হচ্ছে আপনারা হয়তো অনেকে জানেন যে একটা প্রোডাকশনের ছেলে আছে মতি নাম, যে সালমান শাহকে অনেক হ্যাঁ, সালমান ভালোবাসে। শাহ খুব হ্যাঁ, আদর করতেন। পছন্দের ছেলে, হ্যাঁ, এবং সালমান শাহর সাথে সিনেমাতেও অভিনয় করেছে, বিচার হবে ছবিতে। তো একটা হ্যাঁ, বিশেষ চরিত্রে মতি মতি কিন্তু এই ছবির ফার্স্ট টু লাস্ট একটা ক্যারেক্টার করেছে ওয়াও, এই দ্যাটস। সিনেমাতে। হ্যাঁ, কিন্তু কমেডিয়ান আপনার সালমানের। পোস্টারে কি মতিকে ওইভাবে উল্লেখ করা হয়েছে? আচ্ছা, এখন পোস্টারের বিষয় দাঁড়াচ্ছে কি, যে যেমন অভিনেতা অভিনেত্রী আমার প্রায় 21 থেকে 22 জন আছে। যেমন আমার ছবিতে আরো হিরোইন আছে, আরো নায়িকা আছে, তারপর আবার ভিলেন আছে, অনেক অনেক আছে। তো না, আমাদের আমি প্রশ্নটা বিষয়টা এই দাঁড়ায় কারণে কি, করেছি যে মতি যেহেতু আপনার A to না Z সিনেমার একটা বিশেষ ক্যারেক্টার, সো তাকে কি ওইভাবে হ্যাঁ, আপনারা প্রমোশন করছেন না কিনা? না না, মতিকে আমি ওইভাবে প্রচার করি না। আপনি খেয়াল করেন যে আমি ওই যে টেইলার টিজার, আপনি বলছেন যে প্রমোশনের যে বিষয়গুলা, হ্যাঁ, হ্যাঁ। সত্য সত্য বলতে গেলে যে সত্যি আমি গরিব আসলে, আমি আসলে গরিব। আমার আমার যে প্রফেশনালি, আমি ওই যে আপনি বলছেন যে পোস্ট প্রোডাকশন এডিটিং এর পিছনে 25 লক্ষ 30 লক্ষ টাকা যায়, আমি চাইলে চেন্নাই, মাদ্রাজ বা অন্য আরো বড় জায়গা থেকে আরো, এক্স্যাক্টলি। বা দেশের বাইরে থেকে করে আসতে পারতাম। হ্যাঁ, তো আমার কাছে বিষয়টা হচ্ছে গল্পটা দর্শকদেরকে বলা, আমি চেয়েছি গল্পটা বলতে, আমার গল্পটা বলতে চেয়েছি আমার মতো করে। তো মতিকে আসলে আমি আপনাকে বলে দিলাম, আমি মতিকে আসলে সারপ্রাইজ হিসেবে রাখতে চাইছিলাম দর্শকদের কাছে, যারা আচ্ছা। সালমান ফ্যানরা, কারণ সালমান ফ্যানরা অনেকে মতিকে চেনে, সবাই প্রায় চেনে বা ইয়ে চেনে। তো হঠাৎ করে মতিকে স্ক্রিনে দেখলে সবাই একটু ইয়ে হবে আর কি, সারপ্রাইজড হবে এরকম। এছাড়াও বেশ কিছু দর্শক যখন ক্যারেক্টার। সিনেমাটা দেখবে, দর্শক অবশ্যই এই বিষয়টা মাথায় রেখেই দেখবে যে এটা ওই আমাদের দেশের সর্বোচ্চ বাজেটের সিনেমায় যেরকম যত কিছু থাকে অত কিছু হয়তো থাকবে না, কিন্তু আপনার চেষ্টাটা আছে এই সিনেমার ভিতরে, এবং এই সিনেমায় যারা অভিনয় আমি করেছে আমি তাদের শুধু বলতে চেষ্টাটা পারি, আছে। ওই যে বললাম না যে ভাই, আমি একজন ডিরেক্টরের আগে আমি একজন দর্শক, আমি সিনেমার পোকা, আমি সব ধরনের সিনেমা দেখি। তো সেক্ষেত্রে ওই যে বললাম না যে একটা সিনেমা নির্ভর করে বিজিএম এর উপরে, একটা হ্যাঁ, দৃশ্যপটকে সর্বোচ্চ ফুটিয়ে তোলা হয় একটা বিজিএম দিয়ে। তো রাইট, দেখা গেল যে বিজিএম ভালো না হলে একটা সুন্দর দৃশ্যপটও ভালো লাগতেছে না। আমি রাইট, যখন একটা সুন্দর নদী দেখাবো, নদীর সাথে যদি বাঁশির সুরটা না হয়, তাহলে গল্পটা রাইট, ভালো লাগবে না, দেখতে ভালো লাগবে রাইট, না। তো আমি রাইট। একজন দর্শক হিসেবে আমি সিনেমা দেখি, দেখতে ভালো লাগে সেইভাবে, যেখানে আমার বাঁশি দরকার ছিল, যেখানে দোতরা দরকার ছিল দৃশ্যপট ফুটিয়ে তুলতে, আমি আমার সামর্থ্যে সর্বোচ্চ চেষ্টা করেছি। চেষ্টা এবং করছি। আমার বিশ্বাস যে আপনিও ছবিটা দেখেন, স্ক্রিন প্লেটা দেখলে আপনার ভালো লাগবে। ভালো লাগবে, right. আপনার এই হ্যাঁ, চিত্রনাট্য গল্প পুরোটাই আপনার? চিত্রনাট্য, কাহিনী কাহিনী আমার, গল্পটা আমার, কিন্তু আমাকে সংলাপ, চিত্রনাট্য এতে সহযোগিতা করেছে হচ্ছে বাবুল রেজা ভাই, আচ্ছা, আমাদের আরেকজন গুণী চলচ্চিত্র নির্মাতা, বাবুল রেজা। রাইট, রাইট, রাইট। উনি তো হ্যাঁ, সেই অনেকগুলো বাবুল সিনেমা রেজা। বানিয়েছেন। হ্যাঁ, তবে পার্থক্য হচ্ছে এতটুকু যে বাবুল রেজা ভাই সিনেমা অনেক বানিয়েছে, সিনেমার গল্প অনেক লিখেছেন বা লিখেন, কিন্তু এই গল্পটা লিখার সময় উনি আলাদা কোথাও লিখেন নাই। এক সপ্তাহ, প্রায় 8 দিন উনি আর আমি একই রুমের ভিতর ছিলাম, একসাথে আমরা ডিসকাস ও, করেছি। বিভিন্ন ভাবে গল্প এমনও হয়েছে যে পুরো সিকোয়েন্স লেখার পর আমরা ছিঁড়ে ফেল দিছি, আবার নতুন করে লিখেছি, এরকম ছিল। ইভান ভাই, আপনি আমাকে একটু বলেন এই সিনেমাটা করতে গিয়ে আপনি সবচাইতে বড় প্রতিবন্ধকতা কোনটা ফেস করেছেন এবং সবচাইতে সবচেয়ে ভালো লাগা কোনটা ছিল? আচ্ছা, সবচেয়ে বড় প্রতিবন্ধকতা ছিল কস্টিউম আর লোকেশন। মানে আমি হয়তো সেট তৈরি করেছি নদীর পাড়ে এত সুন্দর করে, যখনই আমি ড্রোন ফ্লাই করছি দেখি পাশে ইয়া আবার এক দালান চলে আসে। হ্যাঁ, হ্যাঁ, আবার সুন্দর করে আমি রাস্তার শট নিতেছিলাম, সুন্দর করে সেট বানানোর, পিছন দিয়ে একটা অটো রিক্সা চলে গেল।
মানে অটো এখন 90 দশকে তো অটো ছিল না, মানে এরকম হয়েছে যে হুট করে একটা অটো ঢুকে যাওয়ার কারণে খুব সিন একটা সিন নষ্ট হয়ে গেছে। তারপর ওই যে বড় বড় ওয়াইড শট গুলা নেওয়ার সময় আমি খুব মানে ইয়া হয়েছে। তারপরও আমি ওয়াইড নিয়ে পরে পোস্ট প্রোডাকশনে রিমুভ করেছি, বিল্ডিং রিমুভ করেছি, এরকম রিমুভ করেছে। তারপর আরেকটা এগুলো বিষয় কিন্তু ছিল অনেক খরচের যে বিষয়, আপনি যখন পরে পোস্ট প্রোডাকশনে রিমুভ করছেন। হ্যাঁ, এগুলো অনেক কষ্ট হয়েছে। অ্যানিমেশন ভিএফএক্স সেকেন্ড অপশন হচ্ছে যেমন যেমন কাঁচা রাস্তা, চারিদিকে শুধু কাঁচা রাস্তা, ধান গাছ, এরকম মানে খুব পাওয়া মুশকিল হয়ে গেছিল। মানে একটা শট নেওয়ার জন্য আমি দিনাজপুরের পার্বতীপুর গেছি, দিনাজপুর পার্বতী, মানে চারিদিকে ধান গাছ, হ্যাঁ, মাঝখান দিয়ে এই যে একটা সাইকেল করে আইল গেছে। কাঁচা রাস্তা, কাঁচা রাস্তা পাচ্ছি না, চারিদিকে পাকা রাস্তা। ঢাকার আশেপাশে মোবাইল এই সেই হোতাপাড়া যেখানে গেছে সব পাকা রাস্তা, যে আমি যে এটা দেখাবো ওটা দেখালে হবে। তারপর টাঙ্গাইলের মধুপুরে গিয়ে শুট করছি, তারপর দিনাজপুর পার্বতীপুরে শুট করেছি, রংপুরে শুট করেছি। মানে প্রতিবন্ধকতা এটা যদি আমি সব, যেমন সাধারণত আমরা যে কাজগুলো করি সেট বানায় সহজে করে ফেলি, বিগ অ্যারেঞ্জমেন্ট করতে পারি, কিন্তু ওই একখানে সবকিছু পাই নাই, একখানে সবকিছু পাই নাই। যেমন আমার ভিসিআর ম্যানেজ করতে আর ভিসিআর এর ক্যাসেট ম্যানেজ করতে অনেক কষ্ট হয়েছে। আমি এই ভিসিআর আনছি, সেটা কাজ করে না, স্ক্রিনে আসে না। টেলিভিশন সাদা কালো টিভি, সে কত কষ্ট করে ওই ন্যাশনাল টিভি মানে অ্যারেঞ্জ করছি। কিন্তু মানে অনেকে 96 বুদ্ধি এ কিন্তু দিচ্ছে। কালার টিভি ছিল। আচ্ছা, কালার টিভি এখন বুঝতে হবে, 96 এ কালার টিভি থাকলেও কালার টিভি ব্যাটারি দিয়ে চলতো না। আমার গল্পটা যেখানকার, যে ও গ্রামের আচ্ছা। বিষয় হচ্ছে, হ্যাঁ, 14 ইঞ্চি সাদা কালো টিভি লাগবে আমার। ওই হ্যাঁ, নিকটক। একটা ইয়ার বাড়িতে, ওই ক্লাব ঘরে অ্যাভেলেবেল তখন ইয়া ছিল না কালার টিভি, চেয়ারম্যান বাড়িতেও ছিল না, ব্যাটারি চার্জ করে নিয়ে আসতো, ব্যাটারি গ্রামে ব্যাটারি তো আনার জন্য। ইলেকট্রিসিটি কম ছিল। হ্যাঁ, এরকম বুঝছেন। আবার এই ব্যাটারি নিয়েও আবার মজার বিষয় আছে ভাই। এই ব্যাটারি এখন যে আমি ওই টিভির সাথে ব্যাটারি কানেক্ট করব, এখনকার সব ব্যাটারি সাদা লুকাস এরকম, ওই যে হ্যাঁ, হ্যাঁ। আইপিএস এর ব্যাটারি এরকম। তখনকার ব্যাটারি গুলো কালো ছিল এবং বানানো ব্যাটারি ছিল। 12 হ্যাঁ, ব্যাটারি ছিল এবং ওই যে ২ টা আংটা ছিল লাল রঙের, হ্যাঁ, আংটা, হ্যাঁ, লাল এক পাশে, লাল এক পাশে সবুজ, এরকম। কালো। এই ব্যাটারিটা যে আমি ম্যানেজ করছি কিভাবে, মানে অনেক ইয়া করে বানায় নিছি আমি। মানে সেই নীলফামারীর এক লোক ছিল, তাকে ফোন করে সে আবার ওইভাবে ওই সময়ের কালো ব্যাটারি মাইকের দোকান থেকে ওটা সংগ্রহ করছি আবার। এই এটা আপনার প্রপস আর লোকেশন, এটা আমার খুব ঝামেলা হয়েছিল। আপনার ঝামেলার কথা শুনলাম, এবার একটু আনন্দের কথা শুনি। এই সিনেমাটা করতে গিয়ে কোন জায়গায় আপনার খুব ভালো লাগছে? ভালো লাগছে, ভালো লাগা তো মানে পুরোটাই, সব সব বলতে পারি। যেদিন আমার ছবিটা শেষ করতে পারলাম বা স্ক্রিনে দেখতে পারলাম, হ্যাঁ, যেদিন আমি সেন্সর ছাড়পত্র পেয়েছি, সেদিন হচ্ছে সবচেয়ে বড় ভালো লাগা কাজ করছে। সিনেমাটা আর সম্ভবত আর আনকাট সেন্সর পাইছে। হ্যাঁ, আনকাট সেন্সর, মানে কোনো 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 কর্তন হয়নি আমার ছবিতে, কোনো অভিযোগ ছিল না কারো, এবং সবাই প্রশংসা করেছে। আর ছবি করতে গিয়ে আমি একটা মজা মজা করেছিলাম, এটা যে এটা ইয়ে হচ্ছে যে আমি সেটের সবার মোবাইল গুলো, যেমন মানুষ সাধারণত কোনো ইয়াতে গেলে মোবাইল রেখে, মানে ধর্মীয় প্রতিষ্ঠানে সিকিউর গেলে কোন আলাদা জায়গায় মোবাইল, গেলে। হ্যাঁ। হ্যাঁ। তো আমি এরকম শুধু সব মোবাইল গুলো সকালবেলা একটা প্রোডাকশন থেকে শুরু করে সবার মোবাইল নিয়ে এক জায়গায় জমা রেখে দিতাম, যার আমি তাদেরকে ফিল করাতে চাইতাম যে এটা 90 দশক। বাহ! আপনার এই 90 দশক। উদ্যোগ, আপনার এই চেষ্টা আমার মনে হয় প্রত্যেকটাই সেটে হওয়া উচিত বর্তমানে। আমি আমার নিজের দেখা যে শুটিং এর একটু ফাঁক পাইলেই প্রোডাকশন বাই থেকে শুরু করে অভিনয় শিল্পী রিল বানানো শুরু করে দেয়। হ্যাঁ, এবং আমার সেটে আপনি খেয়াল করে দেখেন, কোনো শুটিং ভিডিও অনলাইনে কোথাও নেই, কারো কোথাও কোনো যে শুটিং ভিডিও করেছি, এই করেছি, এই করেছি। আমি ফিল আনতে চাচ্ছি যে 90 দশকে কি হতো, একটা সিনেমা দেখলে সরাসরি হলে ঢুকে ছবিটা দেখতে হইতো। এর নিঃসন্দেহে আগে দেখতে আর ভালো কোনো তো কিছু ছিল। না। ইভান ভাই, আমার একটু বলেন যে আপনার সিনেমার গানগুলো নিয়ে কিছু কথা বলেন। কয়টা গান, কি ধরনের গান, কারা গান গাইছেন? আচ্ছা, আমার সিনেমায় গান আছে হচ্ছে তিনটা গান আছে। একটা গান হচ্ছে আহ আহ ইয়া কি বলে হচ্ছে এস কে সানু এবং আতিয়া আনিশা, সেই তারা দুইজন গেয়েছে একটা বৃষ্টির গান। আমার খুব প্রিয় ছিল, আমি পছন্দ করি যে একটা বৃষ্টির গান থাকুক। আর সালমান শাহ প্রায় ছবিতে গানের সাথে বৃষ্টি, যেমন বৃষ্টি রে বৃষ্টি আয়না জোরে। বৃষ্টি আয় না। তারপর হচ্ছে, হ্যাঁ, তারপর হচ্ছে ইয়া আপনার যেমন এ জীবনে যারে চেয়েছি, এই গানের বৃষ্টির দৃশ্য থাকে, হ্যাঁ। বিভিন্ন ইয়া থাকে এরকম। তো বৃষ্টির পছন্দ একটা বৃষ্টির গান ছিল। পাশাপাশি
আমার আমি অনেক অন্যভাবে নিতে পারে মানুষ, জানি না, কিন্তু আমি আমারটা বলি। সেটা হচ্ছে আমি একটু অলিয়া উলিয়ার মানে ভক্ত। আমি কিন্তু খাজা মাইনুদ্দিন চিস্তির রহমতুল্লাহের মাজার জিয়ারত করেছি। আমি নিজামুদ্দিন আউলিয়া ওনার মাজার জিয়ারত করেছি। মটকা শাহের মাজার জিয়ারত করেছি। দিল্লি বড় মসজিদে মাজার জিয়ারত করেছি। হ্যাঁ, সব জায়গায় ইয়া করেছি আর কি। তো আমি অলিয়া উলিয়াদের পছন্দ করি, তাই একটা মাজারের গান আছে আমার ছবিতে, আচ্ছা আচ্ছা। মানে এরকম। ইভান ভাই, আপনি জানেন কিনা আগের দিনে মানে 20-30 বছর আগে যখন যারা সিনেমা বানাইতো তারা কিন্তু সিনেমা যখন সব সিদ্ধান্ত হয়ে যেত বানাবে, সবার আগে আজমির শরীফে যাইতো, যাইয়া ওইখানে বাজার জিয়ারত করে আইসা তারপরে সিনেমা শুরু করতো। জানেন এই তো ঘটনা? আমি জানতাম না, তবে আমি আমার ছবি শুরু করার আগে আজমিরে গেছি। আজমিরে গিয়েছি, ওইখান থেকে এক এক ভ্রমণে আজমির থেকে দিল্লি বড় মসজিদে সালাত আদায় করেছি। তারপর নিজামুদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করেছি, মটকা শাহের মাজার জিয়ারত করেছি, এবং ফাইনালি শাহজালালের মাজারে গিয়ে সালমান শাহর মাজার জিয়ারত করেছি, শাহজালালের মাজার জিয়ারত করেছি। তো এটা আমার ভালো লাগে আর কি, সেই দিক থেকে আর কি। আপনার গান রিলিজ হয়েছে কোনো সিনেমা রিলিজের আগে? আমি ভাই সেটাই বলতে চাই। আমি আমি একটু অন্যভাবে চিন্তা করতেছি। যেমন আপনি বলছেন না যে কালার গ্রেডিং এই সেই এরকম, আমি আমার সিনেমার স্ক্রিনটাকে 90s এর ফিল আনতে চাইছি, যে একটু ঝিরঝির 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 থাকবে, র‍্যাক র‍্যাক করবে, এরকম করবে, মানে ইয়া হবে, হ্যাঁ, মানে মনে হবে যেটা 90 দশকের। হালকা সাউন্ডের মধ্যে ক্যার 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 ইয়ার শব্দ থাকবে, মানে ফিলটা আমি এরকম করতে চাইছি আর কি। মানে ওই যে খারাপ লাগবে স্টেরিও না feel। সাউন্ড আর মনো সাউন্ড, যেটা হ্যাঁ সাউন্ড তো দুই প্রকার, হ্যাঁ 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 আপনি হ্যাঁ মনো সাউন্ডে চলে গেছেন। হ্যাঁ, আগের আগের মতো ওই ফিল গুলো আনতে চাইছি, যে একবারে ঝকঝকে স্কিন না, আমার কিন্তু একটু। প্রশ্নটা অন্য জায়গায়, সেটা হচ্ছে গিয়ে একটা সিনেমা দর্শকের কাছে পৌঁছানোর জন্য সবচাইতে বড় যে প্রমোশন, সেটা হচ্ছে সিনেমার গান। যেমন ধরেন হাওয়া সিনেমার সাদা সাদা কালা কালা গানটা, এই গানটা এত পপুলার হয়েছে, দর্শক ওই গানের জন্যই সিনেমা দেখতে গেছে। এরকম অনেক রেকর্ড আছে, একটা গান সিনেমাকে অনেক দূর নিয়ে যায়। তো আপনি সেইভাবে গানটার কোনো প্রমোশন ম্যাটেরিয়াল আমি যেমন রিলিজ? আমি চাইছি, আমি জানি না আল্লাহ আমার এই ইয়া পূরণ করবে কিনা। আমি শুধু আমি মনে করলাম যে আমার ছবিটার প্রমোশন করবে দর্শক, এটা আমার ভিতর বিশ্বাস। যে যদি যদি 10 জন দর্শক 10টা সালমানের ফ্যান, সালমান শাহ ফ্যান ছবিটা দেখে, তারা বের হইলে আমার ছবির প্রমোশন হবে। এবং ছবি রিলিজের পরে আমরা আমাদের আড্ডাটা শেষ করব। শেষ করার আগে আপনাকে আচ্ছা, একটা কোশ্চেন রাখতে চাই, সেটা হচ্ছে যে আপনার একটা ইন্টারভিউতে আমি শুনেছি আপনি বিশ্বাস করেন সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহকে হত্যা করা হয়েছে। আপনার সেই বিশ্বাসের জায়গা থেকে আমরা সালমান শাহর হত্যা সম্পর্কে আপনার অনুভূতি এবং আপনার মতামত একটু জানতে চাই। আপনি জানেন যে রিসেন্টলি ডনকে অ্যারেস্ট করা হয়েছে এবং একটা বিচারিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই সমস্ত বিষয় নিয়ে আপনার একটা বিবেচনা বা আপনার মতামত জানতে চাই। আসলে বিষয় হচ্ছে যে সবার আগে বলি যে মহান রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা যিনি আছেন, তিনি হচ্ছেন সব সময় সত্যের পক্ষে আছেন। সত্য সত্য কখনো মরে যায় না, সত্যের মৃত্যু নেই। তো আমি মনে করি যে আসলে দেখেন আপনি যে অনেক সুপারস্টাররা মারা গেছেন। যেমন কিছুদিন আগে এই ইন্ডিয়ারও এক সুপারস্টার মারা গেল, সুইসাইড তার ওই ইয়ে ছিল। এইটাও কিন্তু এখন আর বেশি দিন নাই, আলো নাই। তো দিন শেষে দেখেন যে একজন উদীয়মান সুপারস্টার বাংলাদেশে, যার হাতে এতগুলো ছবি, আনরিলিজ ছবি, কোনোটার আর কিছুদিন শুটিং করলে শেষ হয়ে যাইতো। হ্যাঁ, আমি বিশ্বাস করি সালমান শাহ আর তার হাজারটা ভালোবাসা থাকলেও সালমান শাহ চলচ্চিত্রকে ভালোবাসতো। সে একজন চলচ্চিত্রর মানে প্রেমী ছিল, চলচ্চিত্রকে অবশ্যই ভালোবাসতো। সালমান শাহ বেছে বেছে খুব কেয়ারফুলি সিনেমা করতো। এটার কারণ কি? সালমান শাহ চলচ্চিত্রের উন্নয়নের জন্য বোম্বেতে গিয়ে শাহরুখ খানের সাথে পর্যন্ত মিট করে আসছেন, এবং তার চলচ্চিত্র নিয়ে অনেক প্রশ্ন। আরেকটা আপনারা খেয়াল করছেন কিনা দেখেন, জাকির হোসেন রাজু স্যারের প্রথম ছবি সালমান শাহ, রেজা হাসমতের প্রথম ছবি সালমান শাহ, জীবন রহমানের প্রথম ছবি সালমান শাহ। এটার কারণ কি দেখছেন? আপনি খেয়াল করেন যে সেই সময় একটা পর্যায়ে গিয়ে সালমান নিজের ভিতরে এরকম কনফিডেন্স তৈরি করেছিল যে আমি সালমান শাহ এনাফ, এবং নতুনদেরকে সালমান সুযোগ দেওয়া শুরু করেছিল। দেখেন সন্ধ্যা নামে একটা মেয়ে, তাকে নিয়ে ছবি শুরু করে দিয়েছিল। সুপার সালমান যেই হোক, মানে নতুন কাঞ্চিকে নিয়ে সালমান ছবি করতেছে, মানে সবাই লিমা বা সালমানের কাছে কিন্তু নায়িকা ফ্যাক্ট ছিল না।
তো সালমান শাহ ইন্ডাস্ট্রিকে নিয়ে ভাবতেছিল, দেখেন নতুনদেরকে ব্রেক দিচ্ছিল, নতুন ডিরেক্টর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরদেরকে নিয়ে, সে সুপারস্টার একজন। যেমন আমাদের সাকিব খান কি এখন একটা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইন্ডাস্ট্রি তাকে ডেট দিবে এখন হুট করে গেলে? এত সহজে দিবে না। কিন্তু সালমান দেখেন অনেকগুলো ডিরেক্টর আছে যাদের জীবনের প্রথম ছবি সালমান শাহকে নিয়ে করা, অথচ সে তখন সুপারস্টার বাংলাদেশে। একজন মানুষ যখন চলচ্চিত্রকে এভাবে ভাবতেন, পাশাপাশি দেখেন যে সালমান শাহকে ওই আনন্দ মেলা চলচ্চিত্র, যে আমাদের একজন গডফাদার ছিলেন সে সময় আর কি বাংলা চলচ্চিত্রে, তা তারা আনলেন। তো যখন তারা হয়তো তাকে নিজেদের গ্রিপে রাখতে পারেন নাই বা অন্যান্য বিষয়, এত কিছু বলি না, আমরা একটু নামটা শুনি, গডফাদারের নামটা যদি একটু বলতেন। আজিজ মোহাম্মদ ভাই, আজিজ মোহাম্মদ ভাই, হ্যাঁ আজিজ মোহাম্মদ ভাই প্রোডাকশনে কিন্তু সালমান শাহ আর কাজ করেনি, এরপরে আর কখনো কাজ করেনি। সালমান শাহ প্রথম প্রোডাকশন কি আজিজ মোহাম্মদ ভাইয়ের ছিল? যে আনন্দ মেলা চলচ্চিত্র। আচ্ছা, কেমন থেকে কেমন? তো আনন্দ মেলা চলচ্চিত্রের সাথে কিন্তু সালমান শাহ পরে আর কোনো কাজ করে নাই। তো দেখেন এটা তো তারা তখন ইন্ডাস্ট্রি মেইনটেইন করতো এরকম। আর সালমান কি একটা ইয়াং ছেলে, 24-25 বছর বয়স, হ্যাঁ, এরকম তাকে বিভিন্ন ভাবে কখনো বা মনে করেন যে বয়কট করে, কখনো বা এই করে, তারপর তার নামে রিউমার ছড়িয়ে বিভিন্ন ভাবে। তো আমার কাছে মনে হয় যে তাকে হত্যা করার পরিকল্পনাটা অনেক আগে থেকেই ছিল, কিন্তু তারা ক্লু খুঁজতেছিল। হয়তো সেদিন একটা কাকতালীয় ঘটনার মধ্য দিয়ে যখন এফডিসিতে বিতর্কিত কিছু হয়েছে, হয়তোবা তারপরেই তারা ক্লু পেয়ে গেছে যে আচ্ছা তাহলে আজকে এটা আমাদের একটা সুযোগ। এটা আমি মনে করি আর কি আমার দিক থেকে। এটা সালমান শাহকে তো একবার প্রোডাকশন বয় সাদ্দামও স্টেপ নিছিল ছুরিকাঘাত করে মারার জন্য। তো যাই হোক, সালমান শাহকে আমি বিশ্বাস করি যে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এটার একটা সুন্দর সূক্ষ্ম পরিকল্পনা হয়েছে এবং এর একটা সুরাহা হওয়া প্রয়োজন, সুরাহা হওয়া প্রয়োজন। এবং আশা করি প্রশ্ন ছিল, ডন অ্যারেস্ট হয়েছে, আপনি কি মনে করেন ডনের জড়িত হওয়ার বিষয়টা আপনার কাছে কিরকম লাগছে? এই বিষয়টা আমি তো এর আগেও অনেকভাবে বলছি, বিষয়টা হচ্ছে দেখেন দোষী কি দোষী না এটা আসলে আইনের মাধ্যমে রেজাল্ট আসবে। কিন্তু আমার দিক থেকে যেটা মনে করি, ধরেন যে আপনার বাসাতেই এখন একটা চুরি হয়েছে, আপনার বাসাতে একটা চুরি হয়েছে বা একটা আইন লঙ্ঘনকারী কোনো ঘটনা ঘটছে, আপনি এখন মামলা করছেন। তো মামলাটা কার কার বিরুদ্ধে করবেন? একটা যখন মামলা করবেন অবশ্যই যাদের যাদের আপনার সন্দেহ হবে। আর আপনি তো সন্দেহটা আমাকে করবেন না যদি আমি ওটার সাথে কোনোভাবেই ইনভলভ না থাকি। তো যেহেতু একটা হত্যা মামলা, তো হত্যা মামলাতে অবশ্যই তাদের নামগুলোই এসেছে যারা এটার সাথে কোনো না কোনো ভাবে ইনভলভ ছিল। ইন্ডাস্ট্রিতে কি শুধু ডন একাই ছিল? মিশা ভাই কি তার সাথে কাজ করেনি সালমান শাহর সাথে? মিশা সওদাগর তো সালমান শাহর সাথে কাজ করেছে, সেই সময় করতেছিল রানিং। তো মিশা সওদাগরের নামে তো মামলা হয় নাই, তাই না? মিশা ভাইয়ের সাথে ইন্ডাস্ট্রি আরো তো অনেক ভিলেন ছিল, আরো অনেক আর্টিস্ট ছিল অন্য কারো, তাহলে কেন ডনের নামে শুধু মামলা হয়েছে? অবশ্যই তার আমরা হয়তো আমরা বুঝতেছি না, জানতেছি না, কিন্তু তার পরিবার ভালো জানে অবশ্যই কোনো না কোনো ভাবে সম্পৃক্ততা আছে ডনের। সম্পৃক্ততা না থাকলে তারা করতো না। তবুও যদি সে যদি আসলে নিরপরাধ হয় তবে আইন সেটা তাকে ইয়া করবে। আমি জন্য থ্যাংক ইউ ইভান ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে আড্ডা দেওয়ার জন্য। আমরা আড্ডা শেষ করব, শেষ করার আগে যদি আপনি কিছু বলতে চান। আমি শুধু বলতে চাই, সবার উদ্দেশ্যে বলতে চাই যে আমি আসলে বাণিজ্যিক যতটা না বাণিজ্যিক চিন্তা করে ছবিটা বানিয়েছি, বাণিজ্যের চেয়ে আমার ভিতরের ফিলিংস, যেমন আমি যদি আর কখনো ছবি নাও বানাই তবু আমার আর কোনো মানে কষ্ট নাই যে আমি লাভ 96 আমি শেষ করতে পারছি। এটা আমার জীবনের ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল, যখন থেকে হয়তো বা আমি ভাবি নাই যে আমি কোনোদিন ছবি বানাতে পারবো, কিন্তু ভাবছিলাম এইরকম যদি একটা ছবি কেউ বানাইতো এরকম হইতে পারতো। তো কোন এক সময় হয়তো সুযোগ এসেছে, আমি এই জন্য লাভ 96 বানিয়েছি। আমি শুধু এতটুকু বলবো যে কোনো জায়গায় কোথাও মহানায়ক সালমান শাহকে অসম্মান করা হয়নি বা তাকে নিয়ে বিতর্কিত কিচ্ছু নেই এই চলচ্চিত্রে। শুধু বলতে পারি যে ধরেন আমি একজন ভক্ত, আমারই জীবনের একটা অংশ পাগলামি এইসব। আর সর্বশেষ বলতে চাই যে মহান রাব্বুল আলামিন তিনি সর্বস্রষ্টা, তিনি সবকিছু জানেন ভালো, অবশ্যই তার ক্ষমতার বাইরে কারো ক্ষমতা নেই। তা আমরা চাই যে সালমান শাহ হত্যার একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচার হোক এবং প্রত্যেকটা দোষী শাস্তি পাক। আপনার এই স্বপ্ন পূরণের পথ যে প্রসারিত করেছে আপনার সিনেমার প্রয়োজক, তার সম্পর্কে আমরা কোনো কথা বলিনি, দুটি কথা বলে শেষ করে দিই। আচ্ছা,
আমার চলচ্চিত্রের প্রযোজক ছিলেন জসিমউদ্দিন ভাই। জসিমউদ্দিন ভাই এর আগেও আরো বেশ কিছু তার হচ্ছে রাইসা ফিল্মস থেকে অনেক বিগ বাজেট সিনেমা এসেছে। তো আমি শুধু তাকে গিয়ে আমার গল্পটা বললাম। বলার পরে ঠিক একইভাবে তিনি আমাকে বললেন বাজেট কত। আমি বললাম ভাই আমাকে সর্বোচ্চ এত দিলেই হবে। এই টাকার ভিতর ছবি বানাইতে পারবা? তারপর উনি আমাকে একটু বলছিল যে প্রয়োজনে আর কিছু বাড়ায়া ভালো সুপারস্টারদেরকে নাও, একটা ভালো যারা রানিং হিরো হিরোইন আছে তাদেরকে নাও। আমি বললাম যে না ভাই, মানে আমি এইটার জন্য অন্তত সব আর্টিস্ট যদি আমি পুরনো নেই, কিন্তু তবু নায়ক আর নায়িকা এই দুইটা আমার আমার চলচ্চিত্রে একজোড়া নতুন মুখ আসবে, এটা আমি খুঁজে বের করবো এবং হইলে করবো আর কি, এটাই। তো উনি কোনো কথা না বলেই আমাকে বলছে আচ্ছা ঠিক আছে ছবিটা বানাও। তো উনি আমাকে পরে ইনভেস্ট করে পুরো ছবিটা শেষ করি, এতটুকু। ইমন ভাই থ্যাংক ইউ। আসলে আড্ডাটার এই ছোট আড্ডায় এত অনেক অনেক ঘটনা, অনেক অনেক গল্প সব একবারে শেষ করা যাবে না, শেষও হবে না। আমরা আবার আড্ডা দিব আপনাকে নিয়ে, আপনার সিনেমাকে নিয়ে। অবশ্যই সেটি সিনেমা রিলিজের পরে আপনার সেই অনুভূতিটাও জানবো সেই আড্ডায়। আজকে এখানে শেষ করছি। আবার আপনাকে ধন্যবাদ ইমন ভাই। জি।